মানে কি? এনথ্যালপি মানে হচ্ছে হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এনথ্যালপি মানে হচ্ছে হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আমরা যখনই স্কুলের ল্যাবে কোনো রিয়াকশন করি, অন্তত দেখেছি আমাদের টেস্ট টিউবে যখনই কোনো রিয়াকশন করছি আমরা হিট দিই বা যাই করি, আমাদের কিন্তু প্রেশার কনস্ট্যান্ট আছে। কোন প্রেশার কনস্ট্যান্ট? কারণ আমরা যখনই কোনো রিয়াকশন করি না কেন স্কুলের ল্যাবে অন্তত, আমরা প্রেশার চেঞ্জ করে কোনো রিয়াকশন এখন অবধি করিনি। আমরা যা রিয়াকশন করি সেগুলো তো সব অ্যাটমসফিয়ার প্রেশার দিচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার বাই কনস্ট্যান্টই আছে। আমরা এখনও স্কুলের ল্যাবে এরকম কোনো রিয়াকশন করিনি যেখানে আমরা ক্লোজড কন্টেনার নিলাম, প্রেশার অ্যাপ্লাই করলাম, করে রিয়াকশন করা হচ্ছে। এই ধরনের জিনিসপত্র এখনো স্কুলে কোনোদিনও করিনি, করবোও না। তাহলে আমাদের স্কুলের লেভেল অন্তত যা যা রিয়াকশন টেস্ট টিউবের মধ্যে আমরা করছি বা বিকারের মধ্যে বা ঢাকনা দিয়ে যাই করি না কেন, সব কেসেই আমাদের কি হচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার কনস্ট্যান্ট আছে। তার মানে আমরা সেখানে হিট বা এনার্জি যাই চেঞ্জ করছি সব কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে। তার মানে হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, ওটাকে বলা হচ্ছে এনথ্যালপি। এনথ্যালপি মানে আমি বুঝতে পারলাম হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তোকে বলতে লাগে না যে এগুলো খাতার মধ্যে লিখে রাখার কথা, তুই তো ভাই ক্লাস 11-এ পড়িস, জানিস কোনগুলো খাতার মধ্যে লিখতে হবে। তাহলে এনথ্যালপি মানে হচ্ছে কি হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এখন ওই স্কুলে যখন হিট বলি না, স্কুলে অ্যাকচুয়ালি ওটাকে সাইন্টিফিক্যালি এনথ্যালপি বললে বেটার হতো, কিন্তু কেউ বলে না। অ্যাকচুয়ালি ওটা এনথ্যালপি বলা উচিত, যেহেতু কনস্ট্যান্ট প্রেশারে সব কিছু অ্যাসোসিয়েটেড ওগুলো, তাহলে স্কুলে ওগুলোকে আমার এনথ্যালপি বলা উচিত, হিট বলা উচিত নয়। বুঝতে পারছি? তাহলে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি কোনটা কোন টার্ম আমি এনট্রপি মানে আমি এখনো জানি, তাহলে এনট্রপি আপাতত ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আর ডেল জি, আচ্ছা এখন দেখি আপাতত যে স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন কি, নন স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন কি। ডেল জি যদি নেগেটিভ হয় তাহলে রিয়াকশান হয় হচ্ছে স্পন্টেনিয়াস। ডেল জি যদি পজিটিভ হয় রিয়াকশান হয় হচ্ছে নন স্পন্টেনিয়াস। আর ডেল জি যদি জিরো হয় তাহলে রিয়াকশান থাকে হচ্ছে ইকুইলিব্রিয়ামে, মানে প্রোডাক্টও ফর্ম হচ্ছে আবার প্রোডাক্ট ভেঙে গিয়ে রিয়াক্ট্যান্টও বানিয়ে ফেলছে। তাহলে ডেল যদি নেগেটিভ হয় হচ্ছে স্পন্টেনিয়াস, জিরো হলে হবে হচ্ছে ইকুইলিব্রিয়ামে, আর পজিটিভ হলে হবে হচ্ছে নন স্পন্টেনিয়াস। তাহলে তিনখানা রিয়াকশন, তিনখানা কন্ডিশন লিখলাম এবং মুখস্থ করে ফেললাম। এখনই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের জিনিসপত্র আমার এখানে কিছুটা হয়ে গেল, অন্তত ইকুয়েশন বেস কিছুটা হচ্ছে। তাহলে ডেল জি নেগেটিভ মানে স্পন্টেনিয়াস আমার হবে, জিরো থাকা মানে হবে হচ্ছে ইকুইলিব্রিয়ামে, আর পজিটিভ থাকা মানে হচ্ছে নন স্পন্টেনিয়াস। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন। এখন তাহলে ডেল জিকে যদি আমার নেগেটিভ হতে হয় তাহলে রিয়াকশন হবে স্পন্টেনিয়াস। একটা জিনিস বুঝতে পারছি, ডেল জি যদি নেগেটিভ হতে হয়, ডেল এইচ যত বেশি নেগেটিভ হবে, দেখ আমার ডেল জির ওভারঅল নেগেটিভ হওয়ার চান্স তত বাড়বে, স্বাভাবিক ব্যাপার। আমার টার্গেট হচ্ছে কি, একটা রিয়াকশনকে স্পন্টেনিয়াস করতে হলে আমার টার্গেট হলো ডেল জিকে ভাই নেগেটিভ করতে হবে। তাহলে স্পন্টেনিয়াস মানে নিজে থেকে হবে। তাহলে আমার একটা রিয়াকশনকে যদি স্পন্টেনিয়াস করতে হয় তাহলে আমার টার্গেট ডেল জিকে নেগেটিভ করতে হবে। ডেল জিকে নেগেটিভ করতে হলে আমি এবারে ম্যাথামেটিক্সের খেলা খেলবো, ডেল এইচ যত নেগেটিভ হবে তত আমার ডেল জির নেগেটিভ হওয়ার চান্স বাড়বে, তাই না? ইকুয়েশন তো তাই বলছে ভাই, আমার তো ইকুয়েশন নিয়ে তো অন্তত আইডিয়া আছে। তাহলে আমার ডেল এইচ যত নেগেটিভ হবে তত আমার ডেল জি নেগেটিভ হওয়ার চান্স বাড়বে, বুঝতেই পারলাম। সাপোজ কোনো একটা রিয়াকশনের ডেল এইচ তার -1000 আর টি ডেল্টা এস এর ভ্যালু সাপোজ 200, তাহলে ওভারঅল ডেল জি আমার কি হবে, মাইনাস হবে। কত হবে তখন, মাইনাস কত হবে ডেল জি, -800, বুঝতে পারলাম। ধর কোনো একটা রিয়াকশনের ডেল এইচ -300 আর টি ডেল্টা এস এর ভ্যালু 200, তাহলে ডেল জি তখন কত হবে, -100। তাহলে একটা রিয়াকশন আমি দেখতে পেলাম ডেল জি হচ্ছে -800, একটা রিয়াকশনের ডেল জি হচ্ছে -100। কোন রিয়াকশনটা স্পন্টেনিয়াস? দুটোই স্পন্টেনিয়াস। কোনটা বেশি স্পন্টেনিয়াস? যার ভ্যালু বেশি নেগেটিভ হবে সে বেশি স্পন্টেনিয়াস হবে, সিম্পল হিসাব। ধর কোনো একটা রিয়াকশনের ডেল এইচ 100 আর টি ডেল্টা এস ধর 200, তাহলে ডেল জি কত হবে বলতো, কত হবে, -100, বুঝতেই পারলাম। ধর কোনো একটা রিয়াকশনের টি ডেল্টা এস -200, ডেল এইচ ধর 100, তাহলে ওভারঅল কত হচ্ছে বলতো, ডেল জি পজিটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তার মানে সোজা কথা, আমার ডেল এইচটা যত নেগেটিভ হবে তত দেখ আমার ওভারঅল রিয়াকশনের ডেল্টা জি তত নেগেটিভ হবে, আর যত ডেল্টা জি নেগেটিভ হয় তত হচ্ছে আমার স্পন্টেনিয়াস হবে, বুঝতে পারলাম। তাহলে ডেল এইচ যত নেগেটিভ হয় তত ভাই আমার রিয়াকশন স্পন্টেনিয়াস হওয়ার টেন্ডেন্সি বাড়ে, এটা বুঝতে পারলাম। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস, এই ইকুয়েশন থেকে বুঝতে পারছি যত আমার রিয়াকশন ডেল এইচ নেগেটিভ হবে তত হচ্ছে আমার কি হবে, রিয়াকশনটা স্পন্টেনিয়াস হওয়ার টেন্ডেন্সি বাড়বে। আচ্ছা ডেল এইচ মানে কি, ডেল এইচ মানে হচ্ছে চেঞ্জ ইন এনথ্যালপি। এনথ্যালপি মানে কি, এনথ্যালপি মানে তো হিট বুঝেই গেছি এতক্ষণে, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে দেখ ডেল এইচ মানে কি, চেঞ্জ ইন এনথ্যালপি, চেঞ্জ ইন হিট। আচ্ছা চেঞ্জ ইন হিট যদি নেগেটিভ হয় তাহলে বলতো ওই রিয়াকশনকে কি বলে, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? কোনো একটা রিয়াকশনের চেঞ্জ ইন হিট যদি নেগেটিভ হয় তাহলে ওই রিয়াকশনটা কি বলে, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? কোন রিয়াকশন? এক্সোথার্মিক, এক্স্যাক্টলি এক্সোথার্মিক। কেন? কারণ ভাই প্রোডাক্টের আমার কমে গেছে, হিট রিলিজ হয়ে চলে গেছে,
তার মানে আমার কি হচ্ছে ভাই, প্রোডাক্টের আমার যদি এনার্জি কমে যায় তাহলে হিট রিলিজ হয়ে চলে গেছে। তার মানে ডেল মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ফাইনালের কমে গেছে বলেই আমার রিলিজ হয়ে চলে গেছে। তাহলে আমার কি হলো, চেঞ্জটা নেগেটিভ হবে, বুঝতেই পারলাম, বোঝা গেছে। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আমার যদি ভাই কোনো একটা রিয়াকশন থেকে এনার্জি বেরিয়ে চলে যায়, হিট বেরিয়ে চলে যায়, তার মানে কি হলো, প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করলে আমার তো ভাই প্রোডাক্টের সাথে সাথে এনার্জি বেরিয়ে চলে গেছে, এনার্জি তো পেরিয়ে চলে গেছে, তাহলে প্রোডাক্টের আমার এনার্জি কন্টেন্ট কম, সিম্পল হিসাব। তাহলে আমার কি হলো ভাই, ডেল এইচ নেগেটিভ মানে হচ্ছে কি এক্সোথার্মিক রিয়াকশন, বুঝতে পেরেছিস। তাহলে ডেল এইচ নেগেটিভ মানে এক্সোথার্মিক রিয়াকশন, আর ডেল এইচ পজিটিভ মানে কি এন্ডোথার্মিক রিয়াকশন। ডেল এইচ নেগেটিভ মানে এক্সোথার্মিক, ডেল এইচ পজিটিভ মানে এন্ডোথার্মিক, ডেল এইচ নেগেটিভ মানে এক্সোথার্মিক, আর ডেল এইচ পজিটিভ মানে হচ্ছে এন্ডোথার্মিক, বোঝা গেছে, বুঝতে পেরেছি। তাহলে দেখ, রিয়াকশন স্পন্টেনিয়াস হওয়ার জন্য ডেল এইচ নেগেটিভ হলে খুব ভালো হয়। তো একমাত্র এই যে আমরা যে মেকানিজম করলাম, এই মেকানিজমের মধ্যে একমাত্র এইচবিআর এর কেসে প্রত্যেকটা স্টেপ এক্সোথার্মিক হয়, একমাত্র এইচবিআর এর কেসে এই প্রতিটা স্টেপ হচ্ছে এক্সোথার্মিক। ওই জন্য এইচবিআর এর কেসে ওভারঅল রিয়াকশনটা ডেল জি নেগেটিভ পাই, বুঝতে পারছিস। এইচবিআর এর কেসে একমাত্র প্রত্যেকটা রিয়াকশন হয় কি, প্রত্যেকটা স্টেপ হয় হচ্ছে এক্সোথার্মিক। ওই জন্য এইচবিআর এর কেসে ওভারঅল রিয়াকশনটা ডেল্টা জি আমার নেগেটিভ হয়। তাহলে এইচবিআর এর কেসে ওভারঅল রিয়াকশনটা স্পন্টেনিয়াস, বুঝেছিস। বাকিদের কেসে কোনো একটা এক্সোথার্মিক, কোনো একটা এন্ডোথার্মিক হয়, ওভারঅল ডেল জিটাকে পজিটিভ করে দেয়। তাহলে এইচবিআর এর কেসে কেন আমার ওভারঅল রিয়াকশনটা হচ্ছে, বোঝা গেছে। তার কারণ হচ্ছে কি, এইচবিআর এর কেসেই ওই মেকানিজমের প্রত্যেকটা স্টেপ হয় হচ্ছে এক্সোথার্মিক। তাহলে ওভারঅল রিয়াকশনটার আমার ডেল জি নেগেটিভ হয় এইচবিআর এর কেসে। এইচএফ, এইচআই বা এইচসিএল এর ক্ষেত্রে হবে না, বুঝতে পেরেছিস। তাহলে খাতায় কি লিখে রাখবো, বুঝে গেছিস তুই। এইচবিআর এর কেসে প্রত্যেকটা স্টেপ এক্সোথার্মিক হয়, এইচবিআর এর কেসে প্রতিটা স্টেপ হচ্ছে এক্সোথার্মিক। ওই জন্য এইচবিআর এর কেসেই একমাত্র অ্যান্টি মার্কনিকভটা দেখা যায়, বাকিটা আমার শো করবে না, বোঝা গেছে। চল, পরীক্ষাতে কোশ্চেন আসলে তাহলে এইভাবে আমাকে লিখতে হবে, ডেল এইচ এর ফ্যাক্টর দিয়েই লিখবো। আমি এখন ডিটেলসটা পুরোটা বুঝে গেলাম, কার জন্য এক্সোথার্মিক হচ্ছে, বাকিদের জন্য আমার যেহেতু এক্সোথার্মিক হচ্ছে না, তাহলে পরীক্ষাতে আসলে এটাই লিখবো। এবং কীভাবে লিখবো আমি তোকে পাঠিয়ে দেবো, বুঝতে পারছিস। খাতার মধ্যে লিখবি কিন্তু, আমি দেখবো একদিন। চল লেখ, খাতার মধ্যে লেখ পরেরটা। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকিনের কত নম্বর টাইপ অফ রিয়াকশন, 1 নম্বর টাইপ ছিল তো এইচএক্স অ্যাডিশন, তাই না। 1 নম্বর টাইপ ছিল এইচএক্স অ্যাডিশন। তারপরে তো মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ তো 2 নম্বর বলে হেডিং দিয়েছিলাম কি, দিইনি, 3, তাহলে 2 নম্বর হেডিং দে, লেখ এক্স টু অ্যাডিশন, এক্স টু অ্যাডিশন, 2 নম্বর হেডিং দিচ্ছিস এক্স টু অ্যাডিশন, এক্স টু অ্যাডিশন। এক্স মানে কি বলতো, এক্স মানে কি বেসিক্যালি হ্যালোজেন, এক্স মানে হচ্ছে আমার হ্যালোজেন। তাহলে এখন হেডিং দিলাম কি এক্স টু অ্যাডিশন। তাহলে আমরা ডাবল বন্ডের মধ্যে অ্যাড করবো হচ্ছে কি হ্যালোজেন মলিকুল। এটাও ক্লাস 10 লেভেলে সবাই পড়েছি, সব কটা পড়েছিল ডাবল বন্ডের মধ্যে হ্যালোজেন অ্যাডিশন। তাহলে শুরু করা যাক, ডাবল বন্ডের মধ্যে অ্যাড করবো কি হ্যালোজেন। আমাদের ক্লাস 10 লেভেলের মতো অত ডিটেলস লাগবে না, একটু অন্য জিনিসপত্র লাগবে। তাহলে এই হচ্ছে আমার কাছে আছে হচ্ছে কি অ্যালকিন। অ্যালকিনের মধ্যে আমি সিম্পল দিচ্ছি, সাপোজকে Br2 ব্রোমিন দিলাম, বলতো ক্লাস 10 লেভেলে পড়েছিলাম অ্যালকিনের মধ্যে Br2 দিতাম, রিয়েজেন্ট আরেকটা কি ছিল মনে আছে, সলভেন্ট একটা দিতাম, মনে পড়ে সলভেন্ট, পরে মনে বলতে কি ছিল, ডাবল বন্ডের মধ্যে Br2 অ্যাড করছি ইন প্রেজেন্স অফ একটা সলভেন্ট ছিল, ডাবল বন্ডের মধ্যে Br2 অ্যাড করছি ইন প্রেজেন্স অফ, মনে আছে কোনো কিছু, লেখ নন পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট CCl4 ইজিলি অ্যাভেলেবল বলে CCl4 ইউজ করছি, নন পোলার সলভেন্ট CCl4। CCl4 কেন নন পোলার, অত ভাই থার্মোডাইনামিক্স নয়, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলাম, তোকে ডাইপোল মোমেন্ট দিয়ে ওভারঅল করেছিলাম এবং পরীক্ষাতে কোশ্চেনও আসে। আজকেও কোনো একটা স্কুলে এক্সাম ছিল, আমাকে পাঠিয়েছে স্টুডেন্ট কোশ্চেন, ওখানে এসেছিল CCl4 কেন নন পোলার, যদিও CCl বন্ডগুলো পোলার হয়, ক্লাসেও করেছি, মডেল দিয়ে দেখেছি, এত তোকে অ্যান্সারও পাঠিয়েছি, তুই সেইগুলো লিখবি। তাহলে হচ্ছে এর মধ্যে Br2 দিচ্ছি ইন প্রেজেন্স অফ CCl4। প্রোডাক্ট আমার কী হবে, প্রোডাক্ট লেখার টেকনিক কী ভাই, প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে Br লাগিয়ে দেবো, ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে Br লাগিয়ে দেবো, এই হচ্ছে আমার প্রোডাক্ট লেখার টেকনিক। ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে Br লাগাবো, ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে Br লাগাবো, ঠিক আছে। তাহলে Br2 CCl4 দিলাম, আমি চাইলে Cl2 দিতে পারতাম, চাইলে আমি I2 দিতে পারতাম, ওগুলো আমার ওসব নিয়ে জিজ্ঞেস করবে না। Br2 CCl4 কেন এটা করলাম, তার কারণ এই রিয়াকশনটা অবজারভেশন আছে, মনে আছে অবজারভেশনটা কি, এই রিয়াকশনের ক্লাস 10 লেভেলে পড়েছিলাম, এই রিয়াকশনের অবজারভেশন কি মনে আছে। তাহলে আমি ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে Br লাগাবো, এই রিয়াকশনের অবজারভেশন কি মনে পড়ে, অবজারভেশন কি এই রিয়াকশনের,
Br2CCl4 এর কালার কি বলতো? কমন সেন্স অ্যাপ্লাই কর, পারবি বলতে। ব্রোমিনের কালার তো জানা আছে, Br2CCl4 কালার হচ্ছে ব্রাউন বা রেডিশ ব্রাউন, ঠিক আছে। CCl4 হচ্ছে কালারলেস, ব্রোমিনের কালার যে ব্রাউন বা রেডিশ ব্রাউন, এটা তো 9-10 স্কুল লেভেলের কেমিস্ট্রিতে সবাই পড়েছে। এই রিঅ্যাকশনের অবজারভেশন কী হয় বলতো? অবজারভেশন এটা ছিল হচ্ছে ব্রাউন কালার বা রেডিশ ব্রাউন কালার, ওটা কী হয়ে যায়? Br2CCl4 এর কালার হচ্ছে রেডিশ ব্রাউন কালার। তাহলে সলভেন্টটার মধ্যে যখন আমি দিয়েছি ব্রোমিন, আর হচ্ছে ব্রোমিন হচ্ছে আমার লিকুইড, এও হচ্ছে লিকুইড, কালার হচ্ছে তাহলে সলভেন্ট সলিউশনটার কালার হচ্ছে রেডিশ ব্রাউন। রিঅ্যাকশন হয়ে যাওয়ার পরে কালারটা কী হয়ে যায় বলতো? ডিসচার্জ হয়ে যায়, ঠিক আছে, ডিসকালার হয়ে যায়। তাহলে 1 নাম্বার পয়েন্ট লিখছি, ফর ব্রোমিনেশন অফ অ্যালকিন Br2, CCl4 is used. For bromination of alkene, Br2, CCl4 is used. Bracket observation, reddish brown color is discharged. Bracket observation কি হলো? Reddish brown color is discharged. Reddish brown color is discharged. তা Br2CCl4টা আমরা কেন পড়লাম? কারণ এই রিঅ্যাকশনটা আমাদের অবজারভেশন যেহেতু আছে, ওই জন্য আমরা অবজারভেশনটার বেস পড়লাম। Br2 তো লিকুইড হয়, তাহলে লিকুইডের মধ্যে লিকুইডের রিঅ্যাকশন করলাম, কালারলেস লিকুইড পেয়ে গেলাম। তাহলে এই রিঅ্যাকশনটা দিয়ে আমরা কনক্লুশনে আসতে পারি। কি কনক্লুশনে আসা যেতে পারে? ধর কোনো মলিকুলের মধ্যে যদি ডাবল বন্ড থাকে, ও তো ভাই Br2CCl4 এর প্রেজেন্সে এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। তাহলে পার্টিসিপেট করলে আমার অবজারভেশন কী হবে? সলিউশনটার কালার ডিসচার্জ হয়ে যাবে। তাহলে দেখ আমি তখন বলতে পারবো হ্যাঁ স্টার্টিং ম্যাটারের মধ্যে ডাবল বন্ড আছে, অবভিয়াসলি ডাবল বন্ড আছে বলেই রিঅ্যাকশনটা পার্টিসিপেট করেছে, ওই জন্য আমার কালার ডিসচার্জ হয়ে গেছে। তো এই রিঅ্যাকশন ভাই ট্রিপল বন্ডও পার্টিসিপেট করবে, অ্যালকাইনও পার্টিসিপেট করবে, অ্যালকাইনের কাছেও আমি একই অবজারভেশন পাবো। তো ডাবল বন্ড মানে অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু এই রিঅ্যাকশনটা ইউজ করা যেতে পারে। ধর আমার কাছে দুখানা কন্টেনারের মধ্যে একটা কন্টেনারে ধর অ্যালকেন আছে আর একটা ধর অ্যালকিন আছে, আমাকে বলে দেয়নি কোনটার মধ্যে কী আছে, কিন্তু আমাকে বলেছে কোনো একটা অ্যালকেন আছে, কোনো একটা অ্যালকিন আছে। আমাকে ভাই বললো যে কোনটা অ্যালকিন কোনটা অ্যালকেন বার করো। কীভাবে বার করবো? আমি তো আর দেখতে পাবো না খালি চোখে, যে অ্যালকেনের মধ্যে ফর্মুলাগুলোকে আমি দেখতে পাবো খালি চোখে? অ্যালকেনের মধ্যে অ্যালকেনের ফর্মুলা দেখতে পাবি, অ্যালকিনের মধ্যে অ্যালকিনের ফর্মুলা দেখতে পাবি খালি চোখে? C+1C দেখা যাবে? দেখতে নিশ্চয়ই পাবি না। তাহলে আমাকে আইডেন্টিফিকেশন করার টেকনিক হচ্ছে কোনো একটা কমন কেমিক্যাল দেবো দুজনের মধ্যেই, একজন পার্টিসিপেট করবে আর একজন পার্টিসিপেট করবে না। পার্টিসিপেট করবে না সেটা কিসের বেসিসে বুঝবো? অবজারভেশনের বেসিসে। তাহলে ধর আমি দুজনের মধ্যেই আমি ইমাজিন করতে পারছি, ধর দুখানা কন্টেনারের মধ্যে একটা অ্যালকেন আছে একটা অ্যালকিন আছে, আমি দুখানার মধ্যেই Br2CCl4 অ্যাড করে দিলাম। কিন্তু ইমাজিন করতে পারছি এগুলো, যখন ইমাজিন করতে বলছি তখন তুই এটাই ইমাজিন করছিস, ঠিক আছে? সারা পৃথিবীতে কোথায় কী হচ্ছে, তোর লাইফের কী কী ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো বাদ দিয়ে তুই এটা ইমাজিন করতে পারবি ইমাজিন করতে। তোর ইমাজিনেশন পাওয়ার এখনও বেঁচে আছে, রিলস দেখার চক্করে এখনও পুরোপুরি নষ্ট হয়নি, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। যত বেশি রিলস দেখবি তত বেশি আস্তে আস্তে নষ্ট হবে এগুলো, ঠিক আছে? এখনও কিছুটা হলেও বেঁচে আছে। তো একটা অ্যালকেন একটা কন্টেনার অ্যালকিন আছে, দুটোর মধ্যে আমি Br2CCl4 অ্যাড করলাম। যে কন্টেনারটা আমার ভাই ওই রেডিশ ব্রাউন কালারটা ডিসচার্জ হয়ে গেল, আমি বুঝলাম হ্যাঁ তাহলে ভাই এটার মধ্যে আমার অ্যালকিনটা আছে, ও ভাই রিঅ্যাকশন করেছে, তার মানে ওটার মধ্যেই আমার অ্যালকিনটা আছে। তখন আমি বলতে পারবো হ্যাঁ এটা অ্যালকিন আছে, তাহলে অন্যটা অ্যালকেন হবে। আমাকে যখন বলে দিয়েছে একটা অ্যালকেন আর একটা অ্যালকিন, কোনটায় কী আছে বলেনি, তখন আমি বুঝলাম হ্যাঁ এটা অ্যালকিন আছে, তাহলে এটা অ্যালকিন হবে, ওটা অ্যালকেন হবে, বুঝতে পারলাম। চল 2 নম্বর পয়েন্ট লেখ, in case of iodination কি ইউজ করতে হবে বলতো? আয়োডিনেশনের কেসে কি ইউজ করব? বহুদিন আগে পড়েছি, যখন বেনজিনের মধ্যে আয়োডিনেশন পড়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট মার্কস পড়ার পরে তোকে কোশ্চেন অ্যান্সারও পাঠিয়েছিলাম। কি ইউজ করতে হয় আয়োডিনেশনের জন্য? লিখিস, কোশ্চেনগুলো লিখিস, কারণ কদিন পরে তো ওগুলো ডাউনলোড করতে পারবি না, কারণ আমি তো ডিলিট করে দেবো ওগুলো, ডিলিট ফর মি করবো, তখন তো আর ডিসেন্ড করতে বললে আমি আর করবো না ওগুলো। এই যে কোশ্চেনগুলো গ্রুপে পাঠাই, কদিন পরে তো সেন্ডারকে তুই দেখবি যে কদিন পরে তুই এখন দেখবি 2-3 মাস আগের কোশ্চেন ডাউনলোড করতে গিয়ে দেখবি ডাউনলোড হবে না। কেন হবে না? তার কারণ আমি তো ভাই ডিলিট করে দিয়েছি, সেন্ডার ডিলিট করে দিয়েছে, ডিলিট ফর মি করে দিয়েছি, আমি তো আর ডিসেন্ড করবো না ওগুলো, ঠিক আছে? তো কোশ্চেনগুলো পাঠাই তুই লিখিস খাতা, আমাদের সাফিসিয়েন্ট টাইম পাস এগুলো লেখার জন্য। তাহলে বল আয়োডিনেশনের জন্য আমরা কী ইউজ করবো বলতো?
কি ইউজ করি আয়োডিনেশনের জন্য একটা? আমাকে ডিসেন্ড করতে বলে আমি করবো না, এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস। বন্ধু যদি চায় বন্ধু করবে। আয়োডিনেশনের জন্য কি ইউজ করি আরেকটা? তাহলে খাতা দেখে বল, খাতা দেখে বল, তো খাতায় লেখা থাকে সব কিছু। আয়োডিনেশনের জন্য কি ইউজ করবো? আয়োডিনেশন একটা প্রবলেম হতো, প্রবলেমটা ওভারকাম করার জন্য কি ইউজ করতে হতো আমাকে? আয়োডিনেশনের প্রবলেমটা হচ্ছে রিভার্সেবল হয়ে যায়, এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমি কি ইউজ করবো, বাইরে থেকে কি অ্যাড করবো? খাতা খুলে দেখে কাউকে না কাউকে বলতেই হবে, নাহলে আমি আর এগোবো না। যেখানে যেখানে আয়োডিনেশন পড়েছি প্রোবাবেল সেখানে বার করবি, সেখানেই দেখবি। তুই তো অন্য উল্টো পাল্টা জায়গায় তো দেখবি না, তুই কি আইসোমেরিজম আরএস নমেনক্লেচারের মধ্যে গিয়ে দেখছিস নাকি আয়োডিনেশনের জন্য কি ইউজ করবো? অতটাও তো বোকা তুই নোস যে আমি আরএস নমেনক্লেচার ইজেড নমেনক্লেচারের মধ্যে গিয়ে পাতা উল্টে দেখবো আর স্যার দেখে ভাববে আমার খাতায়, আমি তো খাতায় খুঁজছি। এতটা তো বোকা তুই নোস, তুই তো নিজের সাথে অনেস্ট। আমার সাথে ডিসঅনেস্ট হওয়ার তো কোনো জায়গা নেই, তুই তো নিজের সাথে অনেস্ট। সেখানেই খুঁজবি যেখানে আয়োডিনেশন হ্যালোজিনেশন পড়েছি, সেখানে গিয়ে খুঁজেই তুই হয়তো পাবি এক্সপেক্টেড টু বি, তাহলে সেখানে গিয়ে খোঁজ। খুঁজে পাতা উল্টে দেখে আমাকে বল আয়োডিনেশন আমরা কি ইউজ করবো এক্সটার্নালি। লিউইস অ্যাসিড, সেটা ক্লোরিনেশনও করতাম লিউইস অ্যাসিড। ওটা তো একটা ইলেকট্রোফাইল অ্যাড হতো, ওই জন্য করেছিলাম। তো বেনজিনের মধ্যে আয়োডিনেশনে Cl2 FeCl3 দিয়েছিলাম, Br2 FeCl3 দিয়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ I2 FeCl3ও দিয়েছিলাম। ইউজ করবো নাইট্রিক অ্যাসিড। কেন ইউজ করবো নাইট্রিক অ্যাসিডে? কী ছিল ওটা? নাইট্রিক অ্যাসিডে কী হিসাবে ইউজ করতাম বলতো? ঠিকই বলেছি, নাইট্রিক অ্যাসিড ইউজ করবো, কিন্তু কী হিসাবে ইউজ করবো? হ্যাঁ, ওটা কী হিসাবে, কিসের কাজ করছে নাইট্রিক অ্যাসিডটা? নাইট্রিক অ্যাসিডে কিসের কাজ করছে?
কিসের কাজ করছে নাইট্রিক অ্যাসিডটা? অক্সিডাইজিং এজেন্ট, এক্স্যাক্টলি অক্সিডাইজিং এজেন্টের কাজ করছে। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখবো। আজকে যদি কেউ না বলতে পারতো আমি এগোতাম না, আজকে চিন্তা নেই। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখবো, ফর আয়োডিনেশন external oxidizing agent is used. For iodination external oxidizing agent is used. হয়ে গেছে আমাদের অর্গানিক অলমোস্ট শেষের দিকে। এরপরে তো ওই অঙ্ক টঙ্ক আছে আর আইইউপিএসসি নমেনক্লেচার আছে। আইইউপিএসসি নমেনক্লেচার তো প্র্যাকটিস ছাড়া হবেই না। রিয়াকশন পার্ট তো আজকেই অলমোস্ট শেষ হয়ে যাবে। এবারে তো আমি এইভাবেই দেখবো কি কি মনে আছে, কতটা কি হচ্ছে। তাহলে এক্সটার্নাল অক্সিডাইজিং এজেন্ট ইজ ইউজড, এক্সটার্নাল অক্সিডাইজিং এজেন্ট ইজ ইউজড। তো বেসিক্যালি হ্যালোজিনেশন রিয়াকশন আমরা এখানে অ্যাড করলাম হচ্ছে হ্যালোজেন। দেখ বিয়ারগুলোকে আমাদের ভাই বোর্ড এক্সামের লেভেলে বা হ্যালোজেনগুলোকে সেম সাইডে অ্যাড করলে হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি হ্যালোজেনগুলো কিন্তু সেম সাইডে অ্যাড হয় না। অ্যাকচুয়ালি হ্যালোজেনগুলো অপোজিট সাইডে অ্যাড হয়। তার মানে সেম সাইডে কিন্তু সেম সাইডে অ্যাডিশন মানে আমরা সিস অ্যাডিশন বলতেই পারি, অপোজিট সাইডে অ্যাডিশন মানে ট্রান্স অ্যাডিশন। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু হ্যালোজেনগুলো ট্রান্স অ্যাডিশন হয়। আমাদের ভাই বোর্ড এক্সামের পারপাসে লাগবে না অত কিছু, বোর্ডে আমাদের ভাই সেম সাইডে অ্যাড করলে হয়ে যাবে। তো ভাই সেম সাইডে হয় নাকি অপোজিট সাইডে হয় সেটা কীভাবে বুঝলাম? দেখ বেসিক্যালি ইনিশিয়ালি সায়েন্টিস্টরা ভাবতো যে ভাই হ্যালোজেনগুলো সেম সাইডেই অ্যাড হচ্ছে। সেম সাইডে অ্যাড হচ্ছে মানে কি? সেম সাইডে অ্যাড হচ্ছে মানে যেটা এঁকেছিলাম সেটা। তো সেম সাইডে যদি অ্যাড হয় হ্যালোজেনগুলো, তাহলে আমার ভাই অবজারভেশন কি? ওই তো অবজারভেশন তো আছেই। কীভাবে বোঝা গেল যে না অপোজিট সাইডে অ্যাড হচ্ছে? অপোজিট সাইডে অ্যাড হচ্ছে বোঝা গেল হচ্ছে যখন এই ধরনের একটা মলিকুলের মধ্যে, তোকে পরীক্ষাতে সব জিজ্ঞেস করবে না, যখন এই ধরনের একটা মলিকুলের মধ্যে করা হলো হচ্ছে, আমি আঁকছি এটা, এইসব তোকে পরীক্ষাতে আঁকার দরকার নেই কোনো। এরকম একটা মলিকুল, এখানে কার্বন আছে, এখানেও কার্বন, এগুলো তার কার্বন কার্বন দিচ্ছে না, তোকে ওই দুখানা কার্বন দেখালাম ডাবল বন্ড ওদের মধ্যে আছে। এইসব জিনিসগুলো আছে হচ্ছে জয়েন্টের মধ্যে। এই মলিকুল, ঠিক আছে, এই মলিকুলে যখন একইভাবেই হ্যালোজিনেশন করা হলো, ব্রোমিনেশন সিম্পলি Br2CCl4 দিয়ে। দেখ যদি সেম সাইডে বিআর লাগার কথা হতো, তাহলে দেখ ভাই এখানে এই সাইড নাকি এই সাইড, বিআর কোন দিক থেকে লাগতো? অবভিয়াসলি যেদিক থেকে ধাক্কাধাক্কি কম হবে সেদিক থেকে লাগার কথা। দেখ নিচের সাইডটাতে বুঝতেই পারছো অনেক বড় বড় গ্রুপগুলো লেগে আছে, তাহলে এদিকে ধাক্কাধাক্কি বেশি, তাহলে স্বাভাবিকভাবেই বিআরগুলো আমার এরকমভাবে লেগে যাওয়ার কথা ছিল, উল্টো দিক থেকে লেগে যাবে। এদিকে তো পুরো ফাঁকা জায়গা দেখাই যাচ্ছে, তাহলে এরকমভাবে লেগে যাওয়ার কথা ছিল। তাহলে আমার অবজারভেশন কী হওয়ার কথা ছিল যে এই মলিকুলে যে আমার ডিসকালার হয়ে যাবে, মানে ব্রাউন কালার, রেডিশ ব্রাউন কালারের সলিউশন আমি ডিসকালার হয়ে যাবে। এটা আমার এক্সপেক্টেড টু বি ছিল হচ্ছে এরকম, যদি সেম সাইড থেকে লাগতো। কিন্তু দেখা গেল কি ভাই এই মলিকিউল কোনো রকমের হ্যালোজিনেশনে পার্টিসিপেটই করছে না। তার মানে ভাই বোঝা গেল যদি হ্যালোজিনেশনে পার্টিসিপেট না করে তাহলে ভাই বিআরগুলো সেম সাইড থেকে আমার লাগবে না, বিআরগুলো অপোজিট সাইড থেকে লাগবে। বোঝা গেছে? কীভাবে বুঝলাম অপোজিট সাইড থেকে লাগবে? তারপরে তো আমার অনেক রকম টেকনিক বেরিয়েছে, মডার্ন ইনস্ট্রুমেন্ট অনেক কিছু আছে যেখান থেকে বোঝা যায় হ্যাঁ অপোজিট সাইড থেকে আমার অ্যাডিশন হয়েছে। স্পেকট্রোস্কোপি বলে একটা জিনিস আছে, এখানে আমি স্ট্রাকচার পুরো বুঝতে পারবো মলিকুলের কীরকম হবে। তো অপোজিট সাইড থেকে অ্যাডিশনটা কীরকম হয় এটা অ্যাকচুয়ালি আছে, যেই তো আমাদের বোর্ডে নেই, কোনো একটা স্কুলে কোশ্চেন করেছিল ওই জন্য দেখছি বেসিক্যালি। ঠিক আছে, তাহলে তুই খাতার মধ্যে সিম্পল জাস্ট লিখে রাখবি। এই মেকানিজম তোর অফিসিয়ালি বোর্ডের মধ্যে নেই, সিলেবাসের মধ্যে। তাহলে দেখ এর মধ্যে Br2 অ্যাডিশন কীভাবে হচ্ছে জাস্ট একদম সিম্পল স্টেপে লিখে রাখবো। এগুলো বুঝতে গেলে আমাদের ভাই অনেক রকমের মেকানিজম জানার দরকার আছে। দেখ এখানে ফার্স্ট স্টেপে যে একটা জিনিস ফর্ম হয় সেই জিনিসটা যেদিকে দেখবি, এই যে ভাই Br আর Br, এর মানে Br2 মলিকুল। দেখ Br2 আর আছে হচ্ছে CCl4। তো Br2CCl4 মলিকুলে দেখ এই CCl বন্ডগুলো তো পোলার, CCl বন্ড তো আমার পোলার ভাই, CCl বন্ড পোলার, আমি জানি CCl বন্ড পোলার। কার্বন আর ক্লোরিনের ইলেকট্রনিক ডিফারেন্সের জন্য CCl বন্ড হচ্ছে আমার পোলার। তার মানে দেখ Br2 মলিকুল নন পোলার, CCl4 মলিকুল নন পোলার, দুজনেই নন পোলার। তো মনে আছে আমরা যখন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলাম একটা লাস্ট কেস ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল দেখেছিলাম, ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। বা দেখ তুই এইভাবে ভাবতে পারিস CCl বন্ডে তো ভাই কার্বনের মাথায় ডেল্টা প্লাস আর Cl এর মাথায় তো ডেল্টা মাইনাস আছে। তাহলে ভাই এই ডেল্টা মাইনাস কী করবে বলতে, এই ডেল্টা মাইনাস করবে হচ্ছে এই Br2 ইলেকট্রন ক্লাউডকে ওর থেকে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ মাইনাসে মাইনাস আমার রিপালশন, আমি জানি Br2 মধ্যে দুখানা ব্রোমিনের ইলেকট্রন ক্লাউড আমার এরকম ছড়িয়ে আছে। তাহলে এই মাইনাস চেষ্টা করবে কি এই Br এর ইলেকট্রন ক্লাউডকে ঠেলে এর দিকে পাঠিয়ে দিতে, বুঝতেই পারছি। তাহলে দেখ এই Br এর মাথায় অ্যাজ ইফ প্লাস চার্জ ডেভেলপ হবে আর এই Br এর মাথায় অ্যাজ ইফ ডেল্টা মাইনাস ডেভেলপ হবে। বোঝা গেল? এটা আমার সেই লাস্ট কেসটা ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোলের মধ্যে।
তাহলে দেখ একখানা বিয়ারের মাথায় প্লাস আর একখানা বিয়ারের মাথায় মাইনাস, এরকম একটা সিনারিও আমার ডেভেলপ হবে। বুঝতে পেরেছি? তবে বুঝতে পারলাম। তাহলে CCl4 এই জিনিসটা আমার CCl4 এর প্রেজেন্সে বিআর2 এর মধ্যে আমার এই জিনিসটা ডেভেলপ হয়েছে। তো এখান থেকে একটা মেকানিজম আছে, সেই মেকানিজম আমাদের সিলেবাসে নেই। এখান থেকে ভাই একটা জিনিস ডেভেলপ হয়, তাহলে C11C ওর সাথে যখন ওই বিআর2 ওই ফর্ম্যাটে রিয়াকশন করবে, এখান থেকে আমার এই জিনিসটা ডেভেলপ হবে। বিআরের মাথায় প্লাস, এটাকে লিখে রাখ, এটা জাস্ট লিখে রাখ। তাহলে C11C এর উপরে বিআর2 লেখ, দিয়ে এই প্রোডাক্টটা, ঠিক আছে? C11C এর উপরে বিআর2 লেখ, দিয়ে এই প্রোডাক্টটা, C11C এর উপরে বিআর2 দিয়ে হচ্ছে এই প্রোডাক্ট, এটার উপরে লিখে রাখবি, ঠিক আছে? এগুলো যেই জিনিস আমাদের বোর্ডে নেই, এটা যেই জিনিস আমাদের বোর্ডে নেই, একটা স্কুলে কোশ্চেন করেছিল আমরা দেখছি। তাহলে C11C এর উপরে বিআর2 লিখলাম, প্রোডাক্ট হচ্ছে আমার এটাকে বলে কি, লেখ সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। যদি ক্লোরিন লেগে থাকতো বলতাম সাইক্লিক ক্লোরোনিয়াম আয়ন। নেক্সট স্টেপে বিআর মাইনাস কিভাবে অ্যাটাক করে, ওই যে ভাই বিআর প্লাস তো হলো, তাহলে আরেকটা বিআর মাইনাস যে পড়ে থাকবে, এই তো এইমাত্র দেখালাম, এই বিআরের মাথায় প্লাস ওর মাথায় মাইনাস, তাহলে এই বিআর মাইনাস কোথা থেকে অ্যাটাক করছে, উল্টো সাইড থেকে অ্যাটাক করবে। কিভাবে অ্যাটাক করবে চল দেখ, এই বিআর মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করবে, আর এই সি বিআর বন্ড ভেঙে, বিআর তো ইলেকট্রন টানতে চাইবে, বিআর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই সি বিআর বন্ড ভেঙে এর কাছে ইলেকট্রন চলে আসবে। তাহলে এখান থেকে ছবিটা পাবো কি হচ্ছে, মাইনাস চার্জ মানে দুখানা ইলেকট্রন আমার জানা আছে, নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন। তাহলে এখান থেকে আমি ছবিটা পাচ্ছি, সেটা আঁকছি। দেখ এই কার্বনের সাথে বিআরের বন্ডটা থাকবে, বিআরের মাথায় ছিল প্লাস, পেয়ে গেল ইলেকট্রন, তাহলে হয়ে গেল নিউট্রাল। বুঝতে পারছিস? বিআরের মাথায় ছিল প্লাস, পেয়ে গেল ইলেকট্রন, হয়ে গেল নিউট্রাল। আমাদের বোর্ডে এগুলো নেই যদিও। আর এই কার্বনের সাথে বিআর ভাই, কার্বন এদিক থেকে বন্ড ভেঙেছে, ওদিক থেকে ভাই ইলেকট্রন পেয়ে গেছে, তাহলে কার্বন নিউট্রাল ছিল, থাকবে। ওভারঅল সিস্টেমের চার্জ রিয়াকশনের আগে যা ছিল পরেও সেমই আছে। ওভারঅল সিস্টেমের চার্জ রিয়াকশনের আগে ছিল কত, -1 আর +1, 0। রিয়াকশনের পরে দেখ 0ই আছে। তাহলে আমি কি পেলাম বলতে, বেসিক্যালি এটাই হয়, ট্রান্স ফ্যাশনে আমার এডিশনটা হয়, উল্টো দিক থেকে আমার লেগেছে, ঠিক আছে? সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রুতে উল্টো দিক থেকে লেগেছে। তো এই রিলেটেড কোশ্চেনটা বোর্ড এক্সামে, মানে স্কুলের এক্সামে কি এসেছিল সেটা করবো, আজকে না পরের দিন করবো, যখন স্কুলের কোশ্চেনগুলো করবো। বোঝা গেছে? চল বুঝতে পারলাম। তাহলে আমার সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রুতে ফর্ম হচ্ছে, এটা আমি মনে রাখলাম, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। আর কি হচ্ছে, ট্রান্স ফ্যাশনে আমার এডিশনটা হচ্ছে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, আর ট্রান্স ফ্যাশনে আমার এডিশনটা হচ্ছে। বোর্ড এক্সামে আসলে আমার ভাই ব্রোমিনগুলোকে সেম সাইডে লাগালেও আমি নাম্বার পেয়ে যাবো। লেখ কোশ্চেন, লেখ CH3 CH ডাবল বন্ড CH2, এখান থেকে লেখ A, এর উপর লেখ A, প্রোডাক্ট লিখবি CH3CH সিঙ্গেল বন্ড CH2, ওদিকে বিআর এদিকে বিআর। যে প্রোডাক্টটা হলো সেখান থেকে দুদিকে দুখানা অ্যারো, যে প্রোডাক্টটা হচ্ছে সেখান থেকে দুদিকে দুখানা অ্যারো। তোর খাতায় ডান দিকে জায়গা আছে, তাহলে তুই ডান দিকে লেখ। আমার তো ভাই ডান দিকে জায়গা নেই বলে আমি ডান দিকে লিখছি না। তোর খাতায় যদি ডান দিকে জায়গা থাকে ডান দিকে লিখবি। তাহলে যে প্রোডাক্ট হলো সেখান থেকে দুদিকে দুখানা অ্যারো দিচ্ছি। চল একটা অ্যারোর উপর লেখ B, প্রোডাক্ট লেখ CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, আরেকটা অ্যারোর উপর লেখ C, প্রোডাক্ট লিখবি CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। ঠিক আছে? চল কোশ্চেন করা শুরু কর। ABC কি হবে? ABC কি হবে বল? বলে বল এই কি হবে বল? Br2CCl4। তাহলে এর অ্যানসার কি হলো? Br2CCl4। এটুকু তো বুঝতে পারি। এই কি হবে বুঝতে পারিস সম্পূর্ণ? ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানে বিআর লাগানোতে এই মাত্র করলাম।
ডাবল বন্ড ভেঙে এখানে একখানা বি আর এখানে একখানা বি আর তো এই মাত্র করেছি, তাহলে এই আমার কি হলো Br2, CCl4। বাড়িতে প্র্যাকটিস করেছি এগুলো? প্র্যাকটিস করাও দরকার নেই, তো কিছুক্ষণ আগে ক্লাসে 10 মিনিট আগে করলাম। Br3 কি হবে? তো ডাবল বন্ডের মধ্যে Br2 CCl4 দেওয়ার পর যে প্রোডাক্টটা পেলাম সেটা আমার হচ্ছে পাশাপাশি দুখানা কার্বনে দুখানা হ্যালোজেন লেগে আছে। Br3 কি হবে? পাতা উল্টে বার কর, পাতা উল্টে দেখে দেখে বল কি হবে। Bc আমাদের অর্গানিকের রিঅ্যাকশনের পার্ট শেষ, মানে বোঝার মতন। আর কিছু বাকি আছে, এবার তো অ্যাপ্লাই করার পালা। সিলেবাস শুধু শেষ করলেই হয় না, প্র্যাকটিস না করলে তুই পরীক্ষা দিয়ে কোনোদিনই কি বুঝতেই পারবি না কি কোশ্চেন আসছে। সি আর বি কি হবে? পাতা উল্টে বার কর, দেখে দরকার।